হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। কথায় আছে, প্রকাশ্য শত্রুর চেয়ে বন্ধু বেশি গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধু বেশি গোপন শত্রু যে কতটা ভয়ঙ্কর তা ভারতকে দেখলেই বোঝা যায়। স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ভারত। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি বাণিজ্যিক খাতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত ভারত। বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়েছে তারা। এখন যখন বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, ঠিক তখনই তোলপাড় শুরু হয়ে যায় ভারতীয় মিডিয়ায়। একের পর এক প্রপাগান্ডা ছড়াতে থাকে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন রাতের ঘুম হারাম করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের। দিল্লির সকালটা ধূসর, কুয়াশায় ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন, হাতে এক কাপ চা, কিন্তু সেই চায়ের ধোঁয়া যেন তার মনের অস্থিরতাকে আরো ঘনীভূত করছে। বাইরে দিল্লির রাস্তায় জীবন চলছে, কিন্তু মোদীর মনে ঝড়। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই করছে। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কুমিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে ছিল বার্ষিক ঘোড়া। এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে 18 কোটি মানুষের কাছে 140 কোটি মানুষ নত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত 16 বছরের সকল প্রতিশোধ নিয়েছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম, খুন, ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে। কেবলমাত্র শুরু। প্রফেসর ইউনূসের একটা অমর বাণী, এটার ব্যাখ্যা অনেক। বাংলাদেশের গন্তব্য কোথায়? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে থামবেন, তার যে স্বপ্ন, তার যে ভিশন, তার যে মিশন, তার যে ড্রিম, আমরা এতদিন যেটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং ভিডিওর শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তারা একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে পরে আগে দেখে আসি। দিল্লির সকালটা ধূসর, কুয়াশায় ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন, হাতে এক কাপ চা, কিন্তু সেই চায়ের ধোঁয়া যেন তার মনের অস্থিরতাকে আরো ঘনীভূত করছে। বাইরে দিল্লির রাস্তায় জীবন চলছে, কিন্তু মোদীর মনে ঝড়। লালমনিরহাট, বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে সূচ ফুটিয়ে দিচ্ছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেখানেই গড়ে উঠছে, মাত্র 12 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর চিকেন নেক থেকে। মোদীর মুখে কথা নেই, কিন্তু চোখে অস্থিরতা। তিনি জানেন এই ঘাঁটি শুধু একটি রানওয়ে নয়, এ যেন ভারতের আঞ্চলিক আধিপত্যের উপর এক অদৃশ্য তলোয়ার। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো তার মনের ভেতরটা যেন একটা ধূসর গল্প, যেখানে তিনি এমন একজন ভিলেন যার হাত থেকে নিয়ন্ত্রণ সরে যাচ্ছে। 2022 সালের শেষে লালমনিরহাট এয়ারবেসের নির্মাণ কাজ শুরু হয়। মোদীর বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হাসিনার সরকারের আমলে ভারতের বারবার আপত্তিতে এটি থমকে গিয়েছিল, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসে যেন এক নতুন দৃঢ়তা নিয়ে এলো। আমরা আর কারো অনুমতির অপেক্ষায় থাকব না, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। এই ঘোষণার পর থেকেই নির্মাণ কাজ ত্বরান্বিত হয়েছে। এই ঘাঁটি শুধু একটি সামরিক কাঠামো নয়, এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক, যা ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছুরি বসিয়েছে। 4000 মিটারের রানওয়ে, 70টি যুদ্ধবিমানের সক্ষমতা, এ যেন এক নতুন শক্তির উদয়। মোদীর অফিসে গোয়েন্দা প্রতিবেদনের পাহাড়। শিলিগুড়ি করিডর, মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রেখেছে। এটি ধ্বংস হলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে। লালমনিরহাটের এই প্রকল্প তাই মোদীর জন্য এক দুঃস্বপ্ন। ভারতীয় মিডিয়ায় শিরোনাম, বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নেকের নিরাপত্তা। কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না। চীন শুধু নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায় অংশ নিচ্ছে, ঠিক যেমন ভারত হাসিমারা বা আন্দামানে বিদেশি প্রযুক্তি ব্যবহার করেছে। তবু মোদীর মনে প্রশ্ন, কেন বাংলাদেশ এমন সাহস দেখাচ্ছে? লালমনিরহাট এয়ারবেস শুধু সামরিক ঘাঁটি নয়, এটি একটি বহুমুখী কৌশলগত উদ্যোগ। এখানে গড়ে উঠছে এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়, যেখানে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে। মেইনটেনেন্স ও রিফুয়েলিং হাব তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক যুদ্ধবিমানের জন্য উন্মুক্ত হবে। চীন $500 মিলিয়ন বিনিয়োগ করছে আধুনিক রাডার ও রানওয়ে নির্মাণে। কাতার ও তুরস্ক যথাক্রমে $200 ও $300 মিলিয়ন প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেমের জন্য। যুক্তরাষ্ট্রও আগ্রহ দেখিয়েছে। ফলে লালমনিরহাট একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন
এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্রে নতুন জায়গা করে নেবে। এটি একটি কৌশলগত বিপ্লব যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে। এই ঘাঁটি আধা সামরিক ও বেসামরিক দুই ধরনের ব্যবস্থায় পরিচালিত হবে। জরুরি সময়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে, বাকি সময়ে এটি প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে। রাডার নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, কমব্যাট ফ্লাইট অপারেশন জোন ও মেইনটেনেন্স হ্যাঙ্গার সব মিলে এটি একটি আঞ্চলিক হাব যা বহুজাগতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে পারে। আন্তর্জাতিক মিডিয়া ডিফেন্স ইনসাইট ও আল জাজিরা বলছে, বাংলাদেশ প্রতিরক্ষায় পেশাদার পরিকল্পনার পথে। বাংলাদেশের জনগণের মনে নতুন আত্মবিশ্বাস। সামাজিক মাধ্যমে মানুষ বলছে, এই ঘাঁটি আমাদের জাতীয় সম্মানের প্রতীক। লালমনিরহাটের ধুলি ধূসর মাটিতে রানওয়ে গড়ে উঠছে, আর ঢাকার এক শান্ত কার্যালয়ে বসে আছেন প্রফেসর ইউনূস। তার চোখে কোনো উত্তেজনা নেই, শুধু একটা শান্ত হাসি। হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়কের মতো তিনি জানেন এই গল্পের শেষটা। তার হাতে এক কাপ চা আর মনে একটি দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ আর পিছু হাঁটবে না। তিনি জানেন এই ঘাঁটি শুধু একটি রানওয়ে নয়, এটি একটি জাতির স্বপ্নের প্রতীক। কেউ জানে না এই ঘাঁটির পেছনে আর কি পরিকল্পনা লুকিয়ে আছে। আকাশে যুদ্ধবিমানের গর্জন আর মাটিতে কৌশলগত পদক্ষেপের মধ্য দিয়ে লালমনিরহাট এখন দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার কেন্দ্র। এই গল্পের নায়ক প্রফেসর ইউনূস, যিনি শান্ত হাসিতে পাল্টে দিচ্ছেন একটি জাতির ভাগ্য। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। কথায় আছে, প্রকাশ্য শত্রুর চেয়ে বন্ধু বেশি গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধু বেশি গোপন শত্রু যে কতটা ভয়ঙ্কর তা ভারতকে দেখলেই বোঝা যায়। স্বাধীনতার পর থেকেই বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে ভারত। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, এমনকি বাণিজ্যিক খাতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত ভারত। বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়েছে তারা। এখন যখন বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, ঠিক তখনই তোলপাড় শুরু হয়ে যায় ভারতীয় মিডিয়ায়। একের পর এক প্রপাগান্ডা ছড়াতে থাকে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের এগিয়ে যাওয়া যেন রাতের ঘুম হারাম করে দেয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের। বাংলাদেশকে চাপে ফেলতে যত ষড়যন্ত্র করতে থাকে ভারত, বাংলাদেশ ততই এগিয়ে যেতে থাকে। ভারতীয় আগ্রাসন রুখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্ক বৃদ্ধি করতে থাকে চীন ও পাকিস্তানের সাথে, যা দেখে অন্তর্জালা শুরু হয় ভারতীয় পশ্চিমবাংলা মিডিয়ার। তারা নির্লজ্জের মতো মিথ্যাচার করতে থাকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। মুজিবের বাংলাদেশকে ক্রমেই মিনি পাকিস্তান করতে উঠে পড়ে লেগেছেন মৌলবাদীরা। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে ফের সরকারিভাবে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ইউনূসের সরকার। আর এখানেই শেষ নয়। বাংলাদেশ সফর করেছে আইএসআই এর প্রতিনিধিরা। নিজেদের দেশে রক্তক্ষয়ী ইতিহাস ভুলে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন ইউনূসরা। এবার সেই হাতেই হ্যারিকেন ধরার দশা। কথায় বলে, বুদ্ধিহীন বন্ধুর থেকে নাকি জ্ঞানী শত্রু পাওয়া ভালো। আর বন্ধু যদি পাকিস্তানের মতো হয়, তাহলে অগস্টের পালা বদলের পর থেকে পাকিস্তানের পার্টনার ইন ক্রাইম হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকারের মাথারা তো গত কয়েক মাসে ভারতকে নিয়ে কম মন্তব্য করেননি। প্রকাশ্যেই পাকিস্তানের গুণ গিয়েছেন, সুযোগ নিয়েছে ইসলামাবাদও। ভারতের পূর্ব দিকে ফের নজর গিয়েছে তাদের। জানুয়ারিতে পাক সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ যান আইএসআই কর্তারা। টিমে আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক ছিলেন বলে দাবি। বাংলাদেশের উপকূল এলাকা চট্টগ্রামের কক্সবাজারে আইএসআই কর্তারা যান বলে খবর। টার্গেট খুব স্পষ্ট, ভারতের পূর্ব উপকূলের কাছে নিজেদের উপস্থিতি বাড়ানো, পাশাপাশি নতুন করে ভারতের উত্তর পূর্বে অশান্তি তৈরি করা। বাংলাদেশ সফরের সময় আলফা নেতাদের সঙ্গেও আইএসআই কর্তারা বৈঠক করেন বলে খবর। শিলিগুড়ির কাছে চিকেন স্নেকেও নজর রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের সঙ্গে নৌমহড়াতেও যোগ দেওয়ার কথা বলে বাংলাদেশ। পাকিস্তানকে নিজের জমি ব্যবহার করতে দিতে যাদের আপত্তি নেই, তারা পার্টনার ইন ক্রাইম ছাড়া আর কি? আর জমি ছাড়তে রাজি কোন বাংলাদেশ, যাদের ইতিহাসের পাতা পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যাচারের কাহিনীতে রক্তাক্ত? 1971 সালে স্বাধীন বাংলাদেশ তৈরির সময় ভারতের সাহায্য এভাবে কি করে ভুলল বাংলাদেশ? অগস্টের পর থেকে বারবার এমনটাই করে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজেদের অর্থনীতির হাঁড়ির হাল। বাংলাদেশে বস্ত্র, বিদ্যুৎ, ব্যাংকিং প্রায় সব ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। পদে পদে ভারত নির্ভরতা। তারপরেও এই পাকিস্তান প্রীতি বিপদ আশঙ্কা করেই হয়তো 71-এর জন্য ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণের মতো কথা বলছে ঢাকা। কিন্তু তাতে কি আর হাওয়া ঘুরবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলাদেশকে নিয়ে ভারতের কত চিন্তা, আহা, এ যেন মার্চে মাসির দরদ বেশি।
প্রকৃত সত্য হচ্ছে বাংলাদেশ ভারতের জন্য ছিল সোনার ডিমপাড়া হাঁসের মতো, আর এই সোনার ডিমপাড়া হাঁসকে হারিয়ে পাগল প্রায় নরেন্দ্র মোদীর ভারত। এখানে পশ্চিমানা মিডিয়া বলছে বাংলাদেশের সব ক্ষেত্রে ভারতের বিনিয়োগ রয়েছে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভারতীয় বিনিয়োগ চায় না, আর দরকার নেই ভারতের সাথে অসম বাণিজ্যের। যে বাণিজ্যে একতরফাভাবে লাভবান হয় ভারত। এদেশের 80% মানুষ চায় ভারতের সাথে সকল চুক্তি ও বাণিজ্য বাতিল করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে 18 কোটি মানুষের কাছে 140 কোটি মানুষ নত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত 16 বছরের সকল প্রতিশোধ নিয়েছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে। এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ, নির্যাতিত মানবতা, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে। সেই ছবিটি আপনারা দেখেছেন, প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সেই ছবির ভাষা বলছে কি, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পা ধরে আছে 140 কোটি মানুষের দেশের সীমান্ত রক্ষীরা, বিএসএফ। এই ছবিটি কেন এত ভাইরাল? আমি ভারতের বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে। তারা বলেছে পৃথিবীতে যে যত বড়ই হোক, শক্তিশালী হোক, যদি সে অপরাধী হয়, যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে, তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয়। ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন, ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছেন। আজকে ভারতের ওয়াকফ আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে, আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে। আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে, কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে। এটারও একটা জবাব আসবে, আজকে হোক কাল। 16 বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ। বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল, আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই, তুমি আমায় ক্ষমতা দাও, আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব, আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো, আমার কোনো আফসোস নেই। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব। অর্থাৎ এই 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, স্বাধীন বাংলাদেশে অর্থাৎ 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন বলবেন 16 বছরে কি কেবল লুটপাট হয়েছে? আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে, 71 থেকেই শুরু, কিন্তু 16 বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনার মতো লেন্দুর দর্জিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আফসোসের বিষয় কি জানেন? এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন, ভালোবাসেন, এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে, সুশীল রয়েছে, উচ্চ শিক্ষিত লোক রয়েছে। বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে? এই প্রশ্নটা কি আসে না? শেখ হাসিনা যা করতো এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত? আজকে এই ছবিটি দেখেন, বিগত 16 বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো, লাশ ঝুলিয়ে রাখা হতো, বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না। অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে, বিজিবি, তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করতো, যেন বিএসএফ এর অধীনে আমাদের বিজিবি কাজ করছে। কখনো আমরা দেখিনি বিজিবি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে। আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে, তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে। কম বেশি আমরা গত 16 বছরে দেখেছি সেনাবাহিনী থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি, বরখাস্ত, আরো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়াবার অভিযোগে। আর আজকে দেখেন ঘটনাটি আসলে কি ঘটেছিল। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেওয়ার চেষ্টা করে। এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজিবি সম্পৃক্ত হয়, অর্থাৎ বিজিবিকে খবর দেওয়া হলে, বর্ডার গার্ড সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে। তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখছি বেশ কয়েকজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে। এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে, মারধর করে প্রাথমিকভাবে। এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে। এরপর তারা ক্ষেতের আইল বেয়ে, ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো সরু একটা জায়গা থাকে আইল, সেটা বেয়ে পালাতে শুরু করে। পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা বাদের মাটির টুকরো, মানে যেটা পাওয়া যায় হাতে, সেটা ছুঁড়ে মারে। বিএসএফ পালাবার চেষ্টা করে। এরপর আমরা দেখি 2 যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফ এর সজোরে আঘাত করে। চিন্তা করেন, বেশ কজন বিএসএফ জওয়ান হাতে অস্ত্র, আর মাত্র 2 যুবক, প্রথমে এক যুবক পরে আরেক যুবক, হাতে একটি লাঠি নিয়ে, বাটাম নিয়ে
পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজোরে পেছন থেকে তাকে আঘাত করে। তারপর বিএসএফ অস্ত্র হাতে সেই বিএসএফ উঠে পড়ে পালায়। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে, বিএসএফ জওয়ান নূরে আলম, আমাকে কিছু সূত্র বলেছে, আমি এখনো কনফার্ম না, সেই নূরে আলমের বাড়ি নাকি ভোলাতে, এমন তথ্য পাওয়া গেছে। যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন। তার পা ধরে আছে বিএসএফ জওয়ান, ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। এই দৃশ্যটি আমরা 16 বছরে দেখিনি, আজ দেখছি। গত 54 বছরে এই দৃশ্য আমরা দেখিনি, আজ দেখছি। এটার জন্য কি প্রফেসর ইউনূসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না? এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে, উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে। এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনো রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে। তবু প্রফেসর ইউনূস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে। এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট। প্রশ্ন হলো, শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে, সে বাহিনী আবারও বাঘের রূপ নিচ্ছে। এটা হলো আমাদের জন্য আনন্দের খবর। আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই, এমন একটি দৃশ্য কি গত 16 বছরে আপনারা দেখেছেন বাপুদের সরকারের আমলে? কারণ আপনারা জানেন, এই দেশ থেকে আপনারা যখন পালাবেন, ওই দেশটিতেই পালাবেন। ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন। আপনারা নিজেদেরকে স্বাধীনতার সপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন, বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, আপনারা প্রমাণ করেছেন। আপনারা যদি 71-এর চেতনার রাজনৈতিক দল হন, কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন ওপারের হাতে পড়ে গেছে, জিম্মায় পড়ে গেছে, কবজায় পড়ে গেছে, সেগুলো বেঁধে গেছে? এই উত্তরগুলো দেবেন দয়া করে। যে বিজেপিকে আমরা দেখেছি সীমান্তে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফ এর কাছে পরাজয়ের মুচলেকা দিয়ে ফিরে আসতে, আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু করছে 140 কোটি মানুষের দেশ ভারতের সামনে। বাংলাদেশের বর্ডার আজ বাঘের মতো, সিংহের মতো গর্জন করছে সীমান্তে। এটা কি আমাদের কম প্রাপ্তি? 24-এর বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের। 24-এর বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পথ করে উঠছে, যেটা এতদিন নত হয়েছিল। 24-এর বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ, হাজারো আহত ভাই, হাজারো ত্যাগী ভাই, যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, তাদেরকে সেলুট। যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ, আমি মনে করি তারা এই দেশের নয়, তারা এই দেশের সপক্ষের নয়। এই দেশে 71-এর পর 24 যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এটাকে যারা ছোট করতে চায়, তারা রাজনৈতিক পতিতা। কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে। যারা 24-কে মানতে পারেন না, 24-কে খাটো করেন, বা 71-এর কাছে 24-কে বিলীন করে দিতে চান, তাদেরকে বলছি, আমরা পাকিস্তানিদের চেয়েও বড় থাবায় পড়েছিলাম। সেই থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা, ছাত্র জনতা। যদি রাজনীতি করেন, সত্যটা বলে করবেন। আবারও বলছি, যারা ওপারের কাছে এখনো ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক সুবিধার জন্য, ক্ষমতা গ্রহণের জন্য, তাদের বলছি, এই ছবিটা থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে এই ছবিটা এখন প্রকাশ পাচ্ছে। প্রত্যেকে কমেন্টগুলো পড়েন, এই দেশের মানুষ কি চায়। রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান, তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুন। যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে, তারাই ক্ষমতায় বসার কারিগর, মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত। এই দেশে এখনো রাজনৈতিক দলগুলো মোদি দাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায়, এটা আমাদের লজ্জার। এই ছবি তাদের জন্য শিক্ষার। মনে রাখবেন, এই দেশ চলবে মানুষের ইচ্ছায়, কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না। এই দেশে যারা ফ্যাসিস্ট ছিল, এই দেশকে যারা ডুবিয়েছে, তাদের বিচার হতে হবে। সেই ফ্যাসিস্টদের সুরে যারা কথা বলছে, টেলিভিশনের সাংবাদিক বলি, আমরা প্রশাসনের কথা বলি, আমলা বলি, রাষ্ট্রের যে কোনো পদে বলি, যে কোনো শিল্পী সমাজ বলি, পেশাজীবী বলি, যারা ফ্যাসিস্টদের অনুসারী বা ফ্যাসিস্টদের সুরে কথা বলবে, তাদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ফারুকীকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সেই সাংবাদিকদের বিচার শুধু নয়, সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে, তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি। এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1 বছরও হয়নি, অথচ ফ্যাসিস্টরা আবারও মাথা চালা দিয়ে উঠছে। আর ফ্যাসিস্টদেরকে আমরা নীরবে সাহায্য করছি। এটার জন্য আমাদের মাসুল দিতে হবে, মনে রাখবেন। স্যালুট আমাদের বিজেপি জনদের, সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের। এই ছবিটি বারবার দেখতে চাই। কেবলমাত্র শুরু প্রফেসর ইউনূসের একটা অমর বাণী। এটার ব্যাখ্যা অনেক। বাংলাদেশের গন্তব্য কোথায়? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে থামবেন, তার যে স্বপ্ন, তার যে ভিশন, তার যে মিশন, তার যে ড্রিম, আমরা এতদিন যেটা কল্পনা করতে পারিনি। দর্শক, মানব জমিন এভাবে শিরোনাম করেছে, কেবলমাত্র শুরু। জাস্ট এই কথাটার উপর ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়। প্রফেসর ইউনূসের বক্তব্য, কেবলমাত্র শুরু, নতুন বাংলাদেশ কেবলমাত্র শুরু। দর্শক,
প্রফেসর ইউনূস ক্ষমতা নেওয়ার পর বলেছেন রিসেট বাটন পুশ করেছি আমরা। এর মানে অতীতের জঞ্জাল, পুরনো বন্দোবস্ত ধুয়ে মুছে আমরা ফেলে দিয়েছি। কিন্তু অনেকেই সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখতে চাচ্ছে। কিন্তু প্রফেসর ইউনূস দমে যাওয়ার পাত্র নয়। প্রফেসর ইউনূসের জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই, পুরোটাই সফলতার গল্প। অতএব প্রফেসর ইউনূস সবসময় বিপ্লবী কথা বলেন না, কিন্তু মাঝে মাঝে বলেন। তার মধ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত, কেবলমাত্র শুরু। তো বাংলাদেশে যেটা দেখছেন, 54 বছরের ইতিহাসে সবচেয়ে একটা ভালো সময় আমরা পার করছি, সবচেয়ে বাক স্বাধীনতা আমরা এক্সারসাইজ করছি, পিওর ডেমোক্রেসি আমরা বাংলাদেশে এক্সিস্ট করছে, আমরা দেখছি। দ্রব্যমূল্যের যে চমৎকার নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ দিন দিন বাড়ছে, ইনভেস্টমেন্টের জোয়ার, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ধ্বংসস্তূপের মধ্যে যেরকম অতি দ্রুত উন্নতি লাভ করেছে, এটা অসম্ভব ছিল। সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন দর্শক, সংস্কারের অনেক সুপারিশমালা আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, অনেক কিছু যেটা বাংলাদেশে অকল্পনীয় ছিল। সুপারিশ আসছে, সুপারিশ আবার অনেকে বাস্তবায়ন করে দিতে চায় না। কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কেবলমাত্র শুরু। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন এর শেষ কোথায় আপনারা দেখবেন। আপনারা ভেবেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে চলে যাবে, এত সহজ নয়। বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক, নির্বাচন হলেও একটা কথা লিখে রাখেন, প্রফেসর ইউনূস যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তিনি ভূমিকা পালন করবেন। কিভাবে? সময় বলে দিবে। তাতে নির্বাচন হোক বা না হোক, বাংলাদেশের জাতীয় নেতা এখন প্রফেসর ইউনূস। তাতে ক্ষমতায় কে আসুক বা না আসুক ডাজন্ট ম্যাটার। নির্বাচন ডিসেম্বরে না, রোজার আগে না, জুনে, ডাজন্ট ম্যাটার। প্রফেসর ইউনূস বাংলাদেশের আধুনিক বাংলাদেশের জাতির পিতা হবেন, দেখে রাখেন। জাতির পিতা শব্দ শুনলে অনেকে নাক শিটকাতে পারেন, কিন্তু না, জাতির পিতা বলতে আধুনিক বাংলাদেশের স্থপতি। যেমন আধুনিক সিঙ্গাপুরের স্থপতি আছে, আধুনিক সিঙ্গাপুরের জনক, আধুনিক মালয়েশিয়ার জনক আছে, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক আছে, এরকম আধুনিক বাংলাদেশের জনক হয়ে উঠবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সাথে যে মহা পরিকল্পনা করেছেন ডক্টর ইউনূস, এটা জাস্ট কেবলমাত্র শুরু। আমাদের মংলা পোর্টটা ডেভেলপ করে দিবে, এরপর তিস্তা মহাপরিকল্পনা তারা নিবে। বাংলাদেশ হবে ইন্ডাস্ট্রিয়াল হাব, প্রোডাকশন হাব। চীনের বড় বড় কোম্পানি, বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলারের কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে। বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হবে। চীনের বিভিন্ন প্রদেশের গভর্নরও এখন বাংলাদেশে আসেন। এর মানে চীনের কোম্পানি বাংলাদেশে আসবে, কোম্পানি চীনের, ইঞ্জিনিয়ার চীনের, ইট বালু সিমেন্টও চীনের, জাস্ট থাকবে বাংলাদেশে। সেখানে চাকরি করবে বাংলাদেশি লোকজন। বাংলাদেশের রাস্তাঘাট চীনের এইরকম বড় বড় কোম্পানি, ভারী ভারী কোম্পানির জন্য এইসব রাস্তাঘাট তারাই উন্নয়ন করে দেবে। চায়নারা রাস্তাঘাট করলে ওটা 50 বছরও ভাঙে না, আর বাংলাদেশিরা রাস্তা বানালে 2 বছর ভেঙে যায়। বাংলাদেশ কি হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, প্রফেসর ইউনূসের এই বক্তব্যটা কেবলমাত্র শুরু। তিনি বলেছেন, এটা একটা পার্সপেক্টিভ বলেছেন, কিন্তু এই বক্তব্যটা সামগ্রিকভাবে আমি ব্যাখ্যা করলাম যে বাংলাদেশ কোথায় যাবে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কেবলমাত্র শুরু। 8 মাসে যা শুরু হয়েছে, শেষ কোথায় হয়? শেষ হবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানানোর মধ্য দিয়ে। এবং প্রফেসর ইউনূস ইতিহাসের পাতায় আধুনিক বাংলাদেশের জনক হিসেবে শেষ করবে। যুদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা বক্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে, এবং আমি অনেককে দেখছি এটাকে শেয়ার করে এটাকে এক ধরনের ইঙ্গিত হিসেবে দেখার চেষ্টা করছেন যে এটা মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধের সম্ভাবনাকে তিনি ইন্ডিকেট করছেন। প্রশ্ন হচ্ছে আমরা এটাকে এভাবে দেখব কিনা। তবে যে কনটেক্সটে তিনি এই ধরনের কথা বলেছেন সেটাকে মিলিয়ে কেউ কেউ এভাবে হয়তো ভাবতেও পারেন। আমি তার বক্তব্যটা একটু পড়ি। তিনি বলছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি না রাখার আত্মঘাতী সিদ্ধান্ত। আচ্ছা, তিনি বলছেন, আমি ওনার বিস্তারিত মন্তব্যটা পড়ি। উনি বিমান বাহিনীর একটা মহড়ায় গিয়েছিলেন, সেখানে তিনি বলছেন, আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি নিয়েও ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, কাজে এই পৃথিবীর মধ্যে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, প্রস্তুতি নিতে হলে আধাহাদি প্রস্তুতির কোনো জায়গা নেই। তিনি বিমান বাহিনীর জন্য অনেক কিছু করবেন ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি এই কথাটা একটু বলে রাখি, বাংলাদেশের বিমান বাহিনী সম্ভবত আমাদের 3 বাহিনীর মধ্যে দুর্বলতম। আমাদের উচিত হবে এই সরকার বা ভবিষ্যৎ সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের দিকে মনোযোগ দেয়া। যাই হোক, আজকের আলোচনা সেটা না। সাম্প্রতিক সময় মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে, এবং এই মানবিক করিডোর দিতে গিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এই আশঙ্কাও করা যাচ্ছে। মানে মোদ্দা কথাটা হচ্ছে, মিয়ানমারকে যদি বাংলাদেশ মানবিক করিডোর দেয়, বাংলাদেশের এটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট এখানে এয়ার স্ট্রাইক করতে পারে মিয়ানমার বিমান বাহিনী, এবং সেটা যদি হয় বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরের এয়ার স্ট্রাইকের পাল্টা বাংলাদেশ না দিয়ে আসলে থাকা অসম্ভব পুরোপুরি। তো সেই পরিস্থিতি বা সেই প্রেক্ষাপটে যখন
প্রধান উপদেষ্টা এই ধরনের একটা মন্তব্য করেন, সেটাকে কেউ কেউ মিলিয়ে একসাথে যে মিয়ানমারের সাথে যুদ্ধ প্রস্তুতির এক ধরনের ইঙ্গিত তিনি দিতে চাইছেন বলে বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যদি এভাবে খেয়াল করি, প্রধান উপদেষ্টা গেছেন একটা বাহিনীর মহড়ায়, বিমান বাহিনীর মহড়ায়, এবং সেই মহড়ায় তিনি যাবার পরে খুব স্বাভাবিকভাবে যুদ্ধের আলাপ আসবে। একটা কথা খুব সোজাসাপটা, আমরা যে কোনো বাহিনী, সেটা আমরা 3 বাহিনী, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী, আমরা আসলে রাখি, আমরা সেটাকে গ্রো করানোর চেষ্টা করি, জনবল বাড়াই, হার্ডওয়্যার বাড়াই, উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করা। এরা যুদ্ধের বাহিনী, এরা পুলিশ নন। এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে আছেন পুলিশের দায়িত্ব নিয়ে, মূলত আসলে এইসব কাজের তাদের না, তাদের কাজ যুদ্ধ করা। ফলে যেটা হয়, কোনো না কোনো ফর্মে যুদ্ধ আসলে করব আমরা, সেনাবাহিনী রাখার মাধ্যমেই আমরা এটা ইন্ডিকেট করি। এবং নিশ্চিতভাবেই এই বাহিনীগুলোকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পাঠিয়ে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করব, এটাও উদ্দেশ্য না, এটা একটা বাই প্রোডাক্ট। এবং আস্তে আস্তে পরিস্থিতি যা হচ্ছে, জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। তার মানে আমরা যখন কোনো এ ধরনের সামরিক বাহিনী আমরা তৈরি করি, আমরা সেটাকে পুষতে থাকি, আমরা সেটাকে বড় করতে চাই, আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই, আমাদের মধ্যে যুদ্ধের কথা মাথায় রাখতে হবে। আইদার আমি আক্রান্ত হয়ে সেটাকে ডিফেন্সিভভাবে সেই যুদ্ধে জড়িত হব, অথবা আমি আক্রমণাত্মকও হতে পারি। একটা দেশ প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে। মিয়ানমারের সাথে আমরা কোনো পরিস্থিতিতে আক্রমণাত্মক, মানে আমরাই আগে অ্যাটাক করবো, সেই পরিস্থিতি হবে না, নট নেসেসারিলি। এটা ডিপেন্ড করে আমার স্বার্থ কী আছে, আমার স্ট্র্যাটেজি কী, এইসব নানান হিসাব নিকাশের ভিত্তিতে। ফলে এরকম একটা বাহিনীর মহড়ায় গিয়ে প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির কথা তো বলবেনই, কিন্তু ভাষাটা বেশ কঠোর ছিল। ফলে যেটা হয়েছে, যেহেতু একটা প্রেক্ষাপট এখন তৈরি হচ্ছে, তার সাথে অনেকে এটাকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে খুব বেশি মেলানোর কিছু নেই। মিয়ানমারের এই ঘটনা না থাকলেও ওখানে গিয়ে আমাদের যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতার আলাপ আসলে করা দরকার আছে, এবং জাতির কাছে ওই বার্তাটা দেওয়া দরকার। সেটা হচ্ছে একটা সামরিক বাহিনী কেন থাকে, সেটা নিয়ে আমরা কী করতে চাই। এবং উনি রাইটলি বলেছেন, পৃথিবীতে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটা যদি আমি আবারও পড়ি, খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যুদ্ধ কামনা করি না, যুদ্ধ পরিস্থিতি যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সত্যি তাই, এবং যুদ্ধই সম্ভবত সবচেয়ে প্রাচীনতম জিনিসগুলোর একটা, যেটা এখনও আছে, এটা ভবিষ্যতেও থাকবে। মানে কোনো না কোনো ফর্মের যুদ্ধ, যুদ্ধের ফর্ম পাল্টে গেছে, যুদ্ধের ধরন পাল্টে গেছে, কিন্তু কোনো না কোনো ফর্মের যুদ্ধ আসলে আছে। সেই আদিমকালেও যুদ্ধ আসলে ছিলই। সুতরাং কেউ যদি মনে করি পৃথিবীকে একটা যুদ্ধ মুক্ত পৃথিবী আমরা পেতে পারি, এটা ভুল। আর বিশেষ করে এখন যখন আমাদের এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমাদের নেতৃত্বাধীন যে ওয়ার্ল্ড অর্ডার, সেটা ভেঙে পড়ছে, এবং বিশেষ করে যখন ট্রাম্পের মতো একজন, মানে একরকম উন্মাদ মানুষ বলবো, ক্ষমতায় এসছেন, তখন এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাওয়ার পরিস্থিতি খুব দ্রুত হচ্ছে। চায়না মাথা তুলছে, রাশিয়া ইউক্রেনে তার সাফল্য যেভাবে করতে পেরেছে, এদিকে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট লেগে আছে, যে কোনো সময় যে কোনো দিকে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সো সামনের পৃথিবী আরও বেশি ভলেটাইল হয়ে উঠবে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকটা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা দরকার, এবং যুদ্ধ প্রস্তুতি খুবই খুবই আধুনিক থাকা দরকার, কঠোর থাকা দরকার, আন্তরিক থাকা দরকার। তাই আমি তার এই বক্তব্যকে মিয়ানমারের এই সাথে যে এক্সিস্টিং পরিস্থিতি আছে তার সাথে খুব বেশি মেলাতে চাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।